আমার কাছে কিন্তু ডেলিভার হয়নি রে। দেখ তো তুই ভালো করে। আমার কাছে আসেনি রে বাবা। এইবারে এইটা এটা হলো, দেখ ভালো করে। দিয়েছে এবারে সত্যি। আসলে আপনাকে পাঠাতে গিয়ে অন্য একজনকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এইবারে তাহলে এটা তাহলে বোঝা গেল। এখান থেকে এবারে দেখ এই প্রত্যেক কটাগুলো প্রত্যেক কটাই ছিল প্রপোজিশনাল লজিক, মানে ডেফিনিট ছিল, তাই তো? জন, বিস্কিট, কোকোনাট, হ্যানা ত্যানা। কিন্তু এরকম তো হতেই পারে যে আমার ইনডেফিনিট আসতে পারে, মানে প্রেডিকেট লজিক আসতেই পারে, প্রেডিকেট লজিক আমার আসতেই পারে। সেক্ষেত্রে আমরা তাহলে কি করবো? যেক্ষেত্রে প্রেডিকেট লজিক আসছে, প্রেডিকেট লজিক মানে যেখানে ফর অল থাকবে, দেয়ার এক্সিস্ট থাকবে, এগুলো থাকবে, সেক্ষেত্রে নতুন একটা সিমেন্টিক নেট দরকার পড়বে। সেটা হচ্ছে হলো পার্টিশন সিমেন্টিক নেট। পার্টিশন সিমেন্টিক নেট, ঠিক আছে? একটুখানি লাইন লিখে নে, দু একটা। পার্টিশন সিমেন্টিক নেট আন্ডারে পার্টিশন সিমেন্টিক নেট। লেখ টু রিপ্রেজেন্ট দা simple quantifier expression to represent the simple quantifier expression in semantic net. To represent the simple quantifier expression in semantic net, comma, we have to partition, comma, we have to partition the semantic net. We have to partition the semantic net into into hierarchical set of spaces, into hierarchical set of spaces, into hierarchical set of spaces. Comma,
each of which, আমাদের লেখ each of which corresponds to the, each of which corresponds to the scope of, each of which corresponds to the scope of one or more variables, each of which corresponds to the scope of one or more variables. Full stop. এবারে লেখ here here we have used the, here we have used the universal quantifier and existential quantifier. Universal quantifier and existential quantifier. ঠিক আছে, যেমন দেখ এই সেন্টেন্সটার দিকে তাকা, every dog has beaten a male carrier. Every dog has beaten a male carrier. Every dog has beaten a male carrier. আচ্ছা, এইটা আমরা করব, every dog has beaten a male carrier. এখানে একটা ইভেন্ট করেছে, কিভাবে করব এটা আমি লিখছি, হ্যাঁ ভালো করে দেখবি প্রত্যেকে। এটা সেট, এই সেটের নাম হচ্ছে এসআই। এক মিনিট দাঁড়া, এক মিনিট।
এইবারে ডি হচ্ছে ডি বি আর এম, ডি বি আর এম, একটু স্পেসটা বাড়িয়ে দিই দাঁড়া। ডি হচ্ছে ডগ, ডি হচ্ছে ডগ, বি হচ্ছে বাইট, বি হচ্ছে ইভেন্টটা বাইট, আর এম হচ্ছে মেল ক্যারিয়ার। বোর্ডটা উপরের দিকে ওঠান, দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়া স্পেসটা, মেল ক্যারিয়ার, মেল ক্যারিয়ার, ভিকটিম কি হচ্ছে মেল ক্যারিয়ার, আর এটা হচ্ছে এজেন্ট। এইবারে এভরি ডগ মানে এই সেটটাকে বলছি এসআই, সাবসেট তো, এটা এসআই নাম দিয়েছে। এটাকে লিখে নে। হ্যালো বেরোয়নি এখন এটা। হ্যালো স্যার, বেরোবো হ্যাঁ, স্যার। হুম, আচ্ছা বেরো, বেরিয়ে যা তাহলে বাবা। ঠিক আছে ঠিক আছে, আয়। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে বলুন। হ্যাঁ সাবধানে। ও হ্যাঁ, এই সুপ্রীতি, নিয়ে অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে বাবা। নিয়েছি। আচ্ছা এই ক্লাসে নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আসছি স্যার। আচ্ছা আয় বাবা, হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ স্যার। এইবারে এইখানে পুরো সেটটা হচ্ছে এসএ, যে সেন্টেন্সটা তাকে আমরা ডিনোট করি জি দিয়ে, আর মানে যেটা আমরা লিখি ফর অল এক্স বলে লিখি না, ডগ এক্স, ডগ এক্স অ্যারো বাইটস এক্স কমা মেল ক্যারিয়ার বা হোয়াট এভার, এরকম লিখি। জি থেকে হচ্ছে ফর অল, জি আর এস এটা কি বললেন আরেকবার বলবেন? জিটা হচ্ছে, এটা হচ্ছে জি, যেটা আমরা সিম্বলিক নোটিফিকেশন দিয়ে দিই সেটা হচ্ছে জি। আর যেটা লেখা রয়েছে এভরি ডগ হ্যাজ বিটেন এ মেল ক্যারিয়ার, নর্মাল যেটা লেখা আছে সেটা হচ্ছে জিএস, সেটা হচ্ছে জিএস। সেটা হচ্ছে জিএস।
আর এই যে সেন্টেন্সটা, এটা যে জি আর জিএসটা হচ্ছে কোনটা? এভরি ডগ হ্যাজ বিটেন এ মেল ক্যারিয়ার। এভরি ডগ হ্যাজ বিটেন, হ্যাঁ, এ মেল ক্যারিয়ার, এটা হচ্ছে জিএস। নর্মাল যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটা জিএস। এবং এই জি এর সিম্বলিক যে ফর্মটা হচ্ছে জি এর সিম্বলিক, জি এর স্ট্রাকচার ফর্ম হচ্ছে এইটা। জি এর স্ট্রাকচার ফর্ম হচ্ছে এইটা পুরোটা। জি এর স্ট্রাকচার ফর্ম হচ্ছে পুরোটা। सर ये एरो देके फॉर्म लिखना पड़ेगा। হ্যাঁ একদম রাইট, লিখতেই হবে। सर और स्मॉल जी ওটা मतलब আরেকবার क्या है? বলে দিন তো স্যার। বলে দিচ্ছি একবার। প্রথমে হচ্ছে, দেখ ভালো করে, এভরি ডগ হ্যাজ বিটেন এ মেল ক্যারিয়ার। এখানে তাহলে কি আসছে? প্রেডিকেট লজিক ঢুকছে, তাই তো? হ্যাঁ স্যার। ফরঅল ঢুকছে তো, হুম মানে এইভাবে ঢুকছে। হুম তাহলে এই যে সিম্বলিক নোটিফিকেশন দিয়ে যেটা আমরা লিখি, এটাকে আমরা ডিনোট করছি জি দিয়ে। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আর এভরি ডগ হ্যাজ বিটেন এ মেল ক্যারিয়ার, আমরা ওই ওয়ার্ডে যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটাকে আমরা ডিনোট করছি জিএস দিয়ে। আচ্ছা এবারে এই যে সিম্বলিক নোটিফিকেশনটাকে আমরা স্ট্রাকচারে আনবো। প্রথমে কি হচ্ছে? ডি। ডি মানে হচ্ছে ডগের একটা ইনস্ট্যান্স। অনেক সময় ডি ইজেও লিখে, অনেক সময় ইজেও এখানে অনেকে লেখে, আমি লিখিনি এখানে, আর ইজেও লেখে। ডি হচ্ছে ডগের ইনস্ট্যান্স, বি হচ্ছে বাইট ওই ইভেন্টের ইনস্ট্যান্স, আর এম হচ্ছে মেল ক্যারিয়ারের ইনস্ট্যান্স। এইবারে বি এর এই বি বাইটসটা কে করিয়েছে? ডগস। তাহলে ও হচ্ছে এজেন্ট, ও হচ্ছে এজেন্ট। আর ভিকটিম কে? ভিকটিম হচ্ছে মেল ক্যারিয়ার। ভিকটিম হচ্ছে মেল ক্যারিয়ার। ঠিক আছে? এবারে এই ফর এর আগে ওদিকে তাহলে এবারে বাঁদিকে বল। এই বাঁদিকে কিছু লিখেছেন ফর অল এক্স এর আগে? না, এটা জি, এটাকে ও জি আচ্ছা দিয়ে ডিরেক্টলি লিখে। আচ্ছা। এইবারে ফরওয়ার্ডটা কার উপর কাজ করছে? ডি এর উপরে। ওই জন্য ফরওয়ার্ডটা যাক, এখানে ফরওয়ার্ডটা যাক কার উপর বসেছি? ডি এর উপর বসেছি। ফরওয়ার্ডটা কার উপর কাজ করছে? ডি এর উপরে। ফরওয়ার্ডটা কার উপর কাজ করছে? ডি এর উপর কাজ করছে। ওই জন্য ফরওয়ার্ডটা ডি এর উপর গেছে। আর জি এর স্ট্রাকচার ফর্ম হচ্ছে এটা।
স্যার জিএস আর এস এটা কি স্যার? আচ্ছা বললাম সিম্বলিক যে নোটিফিকেশনটা হুম। সেটা হচ্ছে জি, হ্যাঁ। আর জেনারেল যে স্টেটমেন্টটা আমি দিয়েছিলাম জিএস হুম। মানে হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, আচ্ছা। সেটা হচ্ছে জিএস। আর সাবসেটটাকে ডিনোট হচ্ছে এসআই দিয়ে, আর ফুল সেটটাকে ডিনোট হচ্ছে এসএ দিয়ে। সমস্ত ডগের ক্ষেত্রে যখন ডিনোট করা হচ্ছে এসএ, ইউনিভার্সাল সেট। মানে মধ্য বক্তব্য হচ্ছে এই যে এই যে এই যে নোটিফিকেশনটা, এই যে আমি এই যে দিচ্ছি ব্লু কালার, এইটা হচ্ছিল তোর এই লাইনটার সিম্বলিক নোটিফিকেশন, এই স্ট্রাকচার নোটিফিকেশন। এই যে লাইনটা ফর অল এক্স ডগ এক্স অ্যারো বাইটস এক্স, এর স্ট্রাকচার নোটিফিকেশন হচ্ছে এটা, এইটুকুন। আর এভরি ডগ হ্যাজ বিটেন এ মেল ক্যারিয়ার, এই লাইনটার এভরি ডগ হ্যাজ বিটেন এ মেল ক্যারিয়ার, এভরি ডগ হ্যাজ বিটেন এ মেল ক্যারিয়ার, এই লাইনটার এটার একটা জেনারেল স্টেটমেন্ট, এটা হচ্ছে জিএস। মানে আমি নর্মাল স্টেটমেন্ট থেকে সিম্বলিক স্টেটমেন্ট স্ট্রাকচার স্টেটমেন্টে আনলাম, নর্মাল স্টেটমেন্ট থেকে আমি স্ট্রাকচার স্টেটমেন্টে আনলাম, নর্মাল স্টেটমেন্ট থেকে আমি স্ট্রাকচার স্টেটমেন্টে আনলাম। सर सर इसका यूज क्या है सर, कहाँ पर यूज होता है ये ऐसा? এটা হচ্ছে বেসিক্যালি, শোন, আমরা যখন আমরা ভবিষ্যতে যখন আমরা তোরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন পড়িসনি, যে কোনো সেন্টেন্সকে বা যে কোনো স্টেটমেন্টকে আমি যদি সিম্বলিক নোটিফিকেশন দিয়ে ইউজ করি, ফর অল বা এগুলো দিয়ে, অনেকে কিন্তু বুঝতে নাও পারে। কেউ তো ফর অলটা বুঝতেই পারলো না, এটা কিটা কি আমি তো জানি না। কিন্তু যখনই তোর কোনো সেটা কোনো স্ট্রাকচার নোটিফিকেশনে যাবে, তখন কিন্তু অনেক বেশি কনভিন্সিং হয়। কেন? স্ট্রাকচার নোটিফিকেশনটা হচ্ছে অনেক বেশি তোর লুসিডলি তোর বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে করা হয়, অনেক বেশি ইজিলি করা হয়, যেটা সবাই বুঝতে পারে। কোনো স্ট্রাকচার স্টেটমেন্ট, কোনো যখনই তুই কোনো স্টেটমেন্টকে তুই যখনই কোনো সিম্বলিক নোটিফিকেশন দিয়ে বোঝানোর চেষ্টা করবি, সেটা কিন্তু অনেক বেশি তোর কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় কোনো সেন্টেন্সকে। আর যদি সেটা তুই যদি কোনো স্ট্রাকচার নোটেশন দিয়ে যদি কোনো বোঝানোর চেষ্টা করিস, সেটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। এবং এই সেন্টেন্স কেন এইটা কিন্তু হচ্ছে হলো তোর হলো, এটা হচ্ছে বেসিক্যালি তো হিউম্যান বিইং কে বোঝানোর জন্য যে স্ট্রাকচার নোটিফিকেশন, যে এইটা হচ্ছে এইটা এখানে ঘটছে, তার তার পরিবর্তে এখান থেকে সিম্বলিক নোটিফিকেশন হচ্ছে এটা। এটা বেসিক্যালি কম্পিউটারকে বোঝানোর জন্য বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। এখানে কিন্তু তোর এটা কিন্তু তোর বেসিক্যালি তো বুঝবে, সিম্বলিক নোটিফিকেশনটা বুঝবে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, বুঝবে 0 1 দিয়ে বুঝবে যে কম্পিউটার, আর স্ট্রাকচারটা বুঝবে তোর হিউম্যান বিং। স্ট্রাকচার নোটিফিকেশন বুঝবে হিউম্যান বিং, আর সিম্বলিক নোটিফিকেশনটা বুঝবে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কম্পিউটার। ঠিক আছে? এবং যে কোনো জিনিস কেন স্ট্রাকচারে আনা হয়, তার কারণ স্ট্রাকচারে আনলে তোর ডেটা ফ্লোটা বুঝতে অনেক সুবিধা হয়, কিভাবে কি হচ্ছে। তো যদি একটা টোটাল যদি একটা প্যারাগ্রাফ থাকে, একটা বিশাল বড় প্যারাগ্রাফ, 1 পাতা প্যারাগ্রাফ, 2 পাতা প্যারাগ্রাফ, কেউ পড়বে না। কিন্তু যদি একটা স্ট্রাকচার তুই যদি ছবি তুলে দিস, সবাই কিন্তু দেখবে একবার ছবিটার দিকে, দেখি তো কি হচ্ছে। আর প্লাস যখন কোনো ডিজাইন আপডেট হয় বা ডিজাইন হয়, তখন কিন্তু
তো ডিজাইনে হয়তো আপডেট হচ্ছে, লাইন অ্যাড হচ্ছে বা আপডেশন হচ্ছে। যদি সেটা একটা স্ট্রাকচার ফর্মে থাকে সেটা কিন্তু এক জায়গায় থেকে যাবে। যে একটা লাইন আমি যদি বারে বারে আজকে একটা লাইন অ্যাড করলাম, কালকে একটা লাইন অ্যাড করলাম, পরের দিন একটা লাইন অ্যাড করলাম, তাতে যদি একটা স্ট্রাকচার ফর্মে থাকে আপডেশনটা স্ট্রাকচারই হবে। সো ইট উইল বি মোর কংক্রিট এবং ইট উইল বি ইজি ফর রিপ্রেজেন্ট। ইট উইল বি ভেরি ইজি টু রিপ্রেজেন্ট। ওটা রিপ্রেজেন্ট করার জন্য অনেক বেশি সুবিধে। আমি একটা গড়গড় গড়গড় করে একটা বলে গেলাম একটা লাইন, আর সেখানে এখানে ডাইরেক্টলি এটাকে আমি রিপ্রেজেন্ট করে দিলাম একটা স্ট্রাকচার দিয়ে, বোঝা কিন্তু অনেক বেশি সুবিধে। আমি একটা গল্প পড়ছি, গল্প বই পড়া খুব সহজ, কিন্তু গল্প বই বোঝানোটা খুব মুশকিল গল্পটাকে। তখন সেক্ষেত্রে ব্যাপারটাতে কনসাইজ করতে হয়। আমি নিজে পড়ছি অন্য, কিন্তু যখন আমি কাউকে বোঝাবো সেটাকে কিন্তু স্ট্রাকচার নোটিফিকেশন বোঝানো অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি। স্ট্রাকচার থেকে আমি বলে দেবো যেখানে কি করছে, ঠিক আছে? সেই জন্যই বলা হয় যে অলওয়েজ গো ফর মিনিংফুল স্ট্রাকচার ওয়ে। মিনিংফুল স্ট্রাকচার মানে দ্যাট মিনস সিমেন্টিক টেক্সট। সিমেন্টিক মানে হচ্ছে মিনিংফুল, ঠিক আছে? ওকে, যখন তোরা ডিজাইন ডকুমেন্ট করবি, ভবিষ্যতে যখন আইটি তে চাকরি করবি, দেখবি একটা ডিজাইন ডকুমেন্টের মধ্যে এতবার করে আপডেট হচ্ছে, মানে প্রতিদিন আপডেট হবে, এখানে আপডেট এখানে আপডেট, এই যে লাইনটাকে তো বারে বারে আপডেট হচ্ছে, এই আপডেশনটাকে বোঝানোটা মুশকিল। একটা স্ট্রাকচার হয়ে থাকলে অনেক কিছু তো সুবিধা। আচ্ছা, এইবারে আমি তোদের একটা করতে দিচ্ছি, একদমই ইজি, মানে এটা একবার বুঝে গেলে পুরো ছক, এটা পুরো ছক, সেম ছকে নামবে সবকিছু। ছকটা তো বুঝে গেলি? For every child X, comma, there exists a biscuit Y, comma, then X loves Y. ঠিক আছে? দেখ, ফর এভরি পড়ে গেল, দেয়ার এক্সিস্ট পড়ে গেল, সব পড়ে গেল। আচ্ছা, আজকে আমি এটা বলবো না, কারণ এটা তোরা একটু বাড়িতে করবি। सर एक बार लिख के পরের দিন বললে কি হবে, আবার ব্যাপারটা রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লেখ লেখ লেখ। লিখে নে। हो गया सर। ঠিক আছে, তাহলে আজকে আমি বলবো না, এটা আমি এর এক্সটেনশনটা পরের দিন বলে, ওকে, এটা তোরা বাড়িতে চেষ্টা, তাহলে কি আরেকবার ব্যাপারটা রিভাইজ হয়ে যাবে আমার। আজকে বলে দিলে আজকে ব্যাপারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ओके सर, थैंक यू। Thank you, sir.
তাহলে আমি তাহলে রি করলাম 9টা থেকে বা 10টা থেকে। ঠিক আছে।